বাতিল করা হলো ডিএসের সব মামলা, অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সকলেই মুক্তি পাচ্ছেন। শাপলা না দিলে অধিকারের প্রশ্নে পিছপা হবে না এনসিপি, মন্তব্য নাসরুদ্দিন পাটোয়ারির। 5 ব্যাংক একীভূত করে হচ্ছে একটি প্রস্তাব অনুমোদন। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের দিন নির্ধারণ করে প্রস্তাব পেশ। বিভাগীয় পর্যায়ে মিনি বিসিবি চালুর ঘোষণা দিলেন বুলবুল। শান্তিরক্ষা মিশনের 25% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের বাংলাদেশের ওপরও প্রভাব পড়তে পারে। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। 2018 সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সকল মামলা বাতিল করেছে বর্তমান সরকার। এছাড়াও সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ফলে ওই আইনে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সকলেই মুক্তি পাচ্ছেন। আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সাংবাদিকদের জানান, 2018 সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে ওই আইনের সাজাপ্রাপ্ত ও মামলার অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন। নতুন সংশোধনীতে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারা 21, 24, 25, 26, 27, 28, 29 ও 31 এবং এইসব ধারায় সহায়তার অভিযোগে চলমান সব মামলা ও তদন্ত কার্যক্রম বাতিল বলে গণ্য হবে। এসব ধারার অধীন আদালত বা ট্রাইব্যুনালে দেওয়া সব সাজা ও জরিমানাও বাতিল হিসেবে বিবেচিত হবে। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের পাশাপাশি ব্যক্তিগত ডেটা সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপত্য সুরক্ষা অধ্যাদেশ 2025-এ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসব নতুন অধ্যাদেশের মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। আজ নির্বাচন কমিশনের শাপলা প্রতীকের দাবিতে বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। নাসরুদ্দিন বলেন, অসৎ উদ্দেশ্যে শাপলা না দেওয়ার পক্ষে ইসি, তবে শাপলা ছাড়া নিবন্ধন হবে না। শাপলা না দিলে অধিকারের প্রশ্নে পিছপা হবে না এনসিপি। এ সময় তিনি আরও বলেন, শাপলা দিতে আইনি কিংবা রাজনৈতিক কোনো বাধা নেই। নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, 2 ঘন্টার আলোচনায় শাপলা প্রতীক না দেওয়ার আইনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি কমিশন। এর আগে গত 7 অক্টোবর শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনকে আবারও চিঠি দেয় এনসিপি। চিঠির সঙ্গে জাতীয় প্রতীকের দৃশ্যমান শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি যুক্ত করা হয়। একই সঙ্গে ইসির দেওয়া 50টি বিকল্প প্রতীকের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে এনসিপি। আর্থিক সংকটাপন্ন ইসলামী শরিয়া ভিত্তিক 5 বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করা হচ্ছে। এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের জন্য 2টি নাম প্রস্তাব করা হয়েছে। একটি হলো ইউনাইটেড ইসলামিক ব্যাংক, অপরটি হলো সম্মিলিত ইসলামিক ব্যাংক। আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারীরও তার আমানত হারাবেন না। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। আজ 11 শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, 16 অক্টোবর ফল প্রকাশের চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় অনুমোদন দিলে ওই দিনে ফল প্রকাশ করা হবে। এক বোর্ড কর্মকর্তা জানিয়েছে, নিয়মানুযায়ী 18 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে, কিন্তু 17, 18 অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় 16 অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা 26 জুন শুরু হয় এবং শেষ হয় 19 আগস্ট। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিলেন। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। তবে এদের মধ্যে প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার মোহাম্মদ আবু নাঈমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ থেকে রাজীব হাসান জানিয়েছেন, আজ সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম আবু বকর, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, নায়েবে আমির আব্দুল আলিম, শহর শিবিরের সভাপতি আব্দুল্লাল মামুন ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ রানা পারভেজ সহ অন্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার সন্তান আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা নবনির্বাচিত ভিপি আবু নাঈমের সাফল্যের জন্য শুভকামনা জানান এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন। এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোড়লগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় ইয়ত ফোরামের আয়োজনে এই কর্মশালায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার। ইয়ত ফোরামের সদস্য কে আক্তারের সভাপতিত্বে আরও আলোচনা করেন রূপান্তরের জেলা প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানি হোসেন সহ অন্যরা। বক্তারা পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বিকল্প ব্যাগ ব্যবহারের সচেতনতার লক্ষ্যে সকলকে এগিয়ে আসা সহ সুন্দরবন রক্ষায় যত্রতত্র নদী, খাল ও জলাশয়ে কোনো অবস্থায় প্লাস্টিক ও পলিথিন না ফেলার আহ্বান জানান। কর্মশালা শেষে প্রধান অতিথি বাজার ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে রূপান্তরের 10,000 ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাগেরহাটের মংলায় বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের ঘোষিত 31 দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলীর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই 31 দফার বাস্তবায়ন জরুরি। নারী, পুরুষ, তরুণ সমাজের মাঝে দফাগুলোর গুরুত্ব তুলে ধরে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ারও আহ্বান জানান। কর্মসূচিতে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। এবার খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নতুনভাবে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত হওয়ার পরপরই কাজে নেমে পড়েছেন এই সাবেক ক্রিকেটার। দেশের ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আরেকটি স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ, এমনটাই বললেন নবনির্বাচিত বিসিবি সভাপতি। দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আরেকটি স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। একটা টিম তখনই ভালো খেলে যখন অর্গানাইজিং টিমটা ভালো থাকে। তিনি আরও বলেন, রাজশাহী ও রংপুর মিলে একটি বিভাগ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ, এই 6টা বিভাগ নিয়ে আমরা কাজ করছি। এই 6টা বিভাগে 6টা ছোট বিসিবির অফিস থাকবে। তারা কাজ হবে জেলার কোচ যারা আছেন তাদের মনিটর করা, তাদের কাজ ফলো করা, ইভেন্ট চালানো। এগুলো যখন চালু হবে তখন দেশব্যাপী ক্রিকেট চালু হয়ে যাবে। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পরের দিন থেকে তাদের কাজ বুঝে পান। বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচনের পরের দিনই ডাকা হয় বোর্ড সভা। সেখানেই বুলবুলের নেতৃত্বে পরিচালকদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়। এ ব্যাপারে বুলবুল জানান, তিনি এখানে কাজ করতে এসেছেন, এটা আরাম আয়েশের জায়গা নয়। সভাপতি বলেন, এটা একটা দায়িত্ব, এটা ভোগ করার জায়গা না। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। অর্থের তীব্র ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিল নিয়ে চরম অনিশ্চয়তার কারণে জাতিসংঘ বিশ্বব্যাপী 9টি দেশের শান্তি রক্ষা মিশন থেকে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 1/4 শান্তিরক্ষী বাহিনীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে শান্তিরক্ষা কার্যক্রমের অংশ নেওয়ার শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের উপরে বড় ধরনের প্রভাব পড়তে পারে। খবর রয়টার্সের।
জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, এই ছাঁটাইয়ের আওতায় পড়বে প্রায় 13 থেকে 14,000 সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক কর্মী। এদেরকে তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে। বিশেষজ্ঞদের মতে, শান্তিরক্ষী কমানোর এই পদক্ষেপ বিশ্বব্যাপী শান্তিরক্ষা অভিযানের কার্যকারিতা ও প্রভাবকেও মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত মূলত দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, কসোভো, সাইপ্রাস, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে গোলান উচ্চভূমি সংলগ্ন এলাকা এবং আবি অর্থাৎ সুদান দক্ষিণ সুদান যৌথ শাসিত এলাকা এর শান্তিরক্ষা মিশনগুলোতে প্রভাব ফেলবে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী 5,230 জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশ ছিল শান্তিরক্ষী সরবরাহকারী দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।